সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলতে চাই, এবং আমাদের দেশের যে জনগণগুলি এখন চাচ্ছেন ডক্টর আসিফ নজরুলের জায়গায় সাংবাদিক ইলিয়াস এসে বসুক, তাহলে দেশের বিচার ব্যবস্থা অনেক উন্নত হবে। এই জন্য ডক্টর ইউনুস স্যারকে 4 নম্বর সূরা আন-নিসায়ের 58 নম্বর আয়াতকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত হিসেবে তোমরা যে কোনো পদে ওই লোকদেরকেই বসাবে যারা সেই পদের উপযুক্ত, আর লোকজনের মধ্যে মিটমাট করার সময় ন্যায় বিচার মোতাবেক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ কোরআন দ্বারা অতি উত্তম নিয়ামতের রস করছেন। নিশ্চয় আল্লাহ সব শুনছেন, আল্লাহ সব কিছুই যে দেখছেন। এই আয়াতকে সামনে রেখে জনগণ যেভাবে ডক্টর আসিফ নজরুলের জায়গায় সাংবাদিক ইলিয়াসকে চাচ্ছেন, আমি নিজেও সেটি চাচ্ছি। তাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আবেদন করব, আপনি চেষ্টা করুন উপযুক্ত পদগুলিতে উপযুক্ত ব্যক্তিদেরকে বসানোর ব্যাপারে। আশা করি আপনি আমার এই আবেদন রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবারই সহায় হন। ক্ষমতায় পাশে, তোমার পাশে তো উপদেষ্টা ক্যাবিনেটে বসে, তাই না? পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে? ইলিয়াস পাশে ছিল না, আমরা পাশে ছিলাম না। ইলিয়াস কোন ন্যায়সঙ্গত লড়াইয়ে পাশে ছিল না? তার মানে এই যে ক্ষমতার ভাগ বাটোয়ারার পিছনে পাশে থাকা ছাড়াও আরো কিছু গল্প আছে, কাছে আসার গল্প আছে। সেই গল্পটা ইলিয়াস বলছে। ইলিয়াস এমন একটা অনাবিষ্কৃত এলাকার কথা বলছে যেটা সবাই লুকাইতে চায়। কি সেটা যা সবাই লুকাইতে চায়? এই যে বাকশাল, এটা কি খালি আওয়ামী লীগ? তা তো না। সিপিবি, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এর সব কিছু ইনক্লুডেড। এরা সবগুলো মিলে এই প্রগতিশীলতার ন্যারেটিভ তৈরি করে। এইটাই হইতেছে বাকশালী বয়ান। বাংলাদেশে যে ফ্যাসিবাদ চলছে ওর ডাক নাম হইতেছে বাকশাল। আর গত 15 বছর যে ফ্যাসিজম হয়েছে বাংলাদেশে, সেটা হইতেছে নয়া বাকশাল 2.0। এই জন্যই প্রথম আলোতে বাশারের পতন হয়, হাসিনার বিদায় হয়। হাসিনার পতন কথাটা লেখে না প্রথম আলো, এমন ভাবে যেন সানায়ের সুরে বিদায় দিতেছে হাসিনারে। এই উত্থান রহিত মতি মাহফুজের কাছে হাসিনার পতন হয় না, পলায়ন হয় না, হয় বিদায়। এই যে টোটাল সিস্টেমের পার্ট আসিফ নজরুল, আসিফ নজরুল এই টোটাল বাকশালের পার্ট। তার সাথে প্রথম আলোর সখ্য, প্রথম আলো পার্টনারশিপ, এটা তো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এবং সে তো নিজেই বলে যে তার প্রিয় প্রথম আলো। এই নয়া বাকশালের সিস্টেমটা টিকে ছিল, বা বলা ভালো এখনো টিকে আছে। এই যে সিপিবি, এই যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিসি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এগুলোর উপরে ভর দিয়া, এগুলো হয়তো একটু দুর্বল হয়েছে কিন্তু ভ্যানিশ হয়ে যায় নাই। এটা সবসময় থাইকা যাবে। এরাই হইতেছে বাকশালের মেইন ফোর্স। এরাই বলে আমরা উপদেষ্টা বানাই। এই যে ডেইলি স্টারের সাংবাদিক বলছিল না, আমার উল্লেখ কইরা উপদেষ্টা বানাই। এটা এত শক্তিশালী যে এখনো তার সামনে গরু জবাই দিলে পুলিশ তো পিটায়, মির্জা ফখরুল ঝেপে পড়ে, আর মাহমুদুর রহমান মান্না কয় এটা নাকি ফেজলামি। মানে গরু জবে করা ফেজলামি। মানে ভাই 1971 তো দামরা ছিলেন, 68 সালে তো চিরিয়াং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, 3rd ইয়ারের ছাত্র ছিলেন ইকোনমিক্সের। গর্ত করেছিলেন কোনটি? মুক্তিযুদ্ধে তো যান নাই। আপনার কি আদৌ রাজনীতি করার নৈতিক অধিকার আছে? 68 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, 1980 সাল পর্যন্ত ইলেকশন করিচ্ছেন। 12 বছর ছাত্র রাজনীতির নামে বিশ্ববিদ্যালয়ে ঘষটানো কি ফাজলামি না মান্না ভাই? হ্যাঁ, আমাদেরকে ফাজলামির কথা বলেন, সাবধান কইরা দিলাম। প্রথম আলোত কি সামনে সুন্দর সুন্দর নায়িকা বসে রেখেছিল যে পৌরুষ জায়গায় উঠেছিল? হ্যাঁ, নিত্যদিন বাম্বু খাবেন, বাম্বু। যাই হোক, আলাপে আসি। এই যে কালচারাল বাকশালী বয়ানগুলাই পলিটিক্যাল বাকশালরে তৈরি করছে এরা মিলা, এবং এর সাপোর্টে বড় হয়েছে, একটা আর একটারে পরিপুষ্ট করছে এবং করতেছে। যেই কারণে পলিটিক্যাল বাকশাল পরাজিত হবে না পুরোপুরি, যদি না কালচারালি বাকশালী বয়ানটাকে বাতিল করা না যায়, পরাজিত করা না যায়। এই জন্যই আমরা শিল্পকলা একাডেমিতে কালচারাল মিনিস্ট্রিতে অ্যান্টি বাকশালী লোক চাইছিলাম। 2 জায়গায়, এক জায়গায় জামিল রে বসাইলো, আর এক জায়গায় ফারুকে দিয়া পাল্টা কালচারাল বয়ান তৈরির দিল এই আসিফ নজরুল। আমি একটা সলিড এক্সাম্পল দিই। আসিফ নজরুল কি মুজিবের 72 থেকে 75 ক্রিটিক করতে পারবে? না, পারবে না। এই বাকশালী বয়ান তৈরি
যে স্তম্ভগুলা, সেই স্তম্ভগুলোর একটার পার্ট আসিফ নজরুল। আর বাকশাল তো ভারতের ড্রিম সাইট নাকি, সেই তো পাইলা পুষা বড় করছে বাকশালকে। আর বাকশাল তো ইন্ডিয়ার পারপাস সার্ভ করছে নাকি, অন্য কারো পারপাস সার্ভ করছে? ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য যে বাকশাল, সেই বাকশালের বয়ান তৈরি করে যে প্রথম আলো, সেই প্রথম আলোর পার্ট হচ্ছে আসিফ নজরুল। কিন্তু তাকে ভারতের কিছু এটা বলা যাবে না। মানে ভারতের ইন্টারনেটের নানা লেয়ারে কাজ করে, এটা তো মিথ্যা না, গোয়েন্দা সংস্থা এভাবেই কাজ করে। প্রথম আলো তাইলে কোনোভাবে ভারতের স্বার্থের সাথে রিলেটেড না। এইটা ওই ছবিটা দেখেন না, ধরে ইসলামের সাথে সিগনেচার করিচ্ছে, কিবেন এটা কি তালাক নামা সাইন করিচ্ছে মতিউর রহমান? বাংলাদেশে কোন পত্রিকার ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চুক্তি আছে? আজকে যারা ক্ষমতায় তাদের বলি আমাদের সাপোর্ট আছে, তার মানে কিন্তু সেটা নিরঙ্কুশ না। কোন সরকারের এই নিরঙ্কুশ সাপোর্ট জনগণ দেয় না, দেওয়া উচিত না। 47-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছিল? ক্ষমতাসীনদের জন্য, মুসলিম লীগের জন্য। 71-এর অর্জন কার জন্য নষ্ট হয়েছে? আওয়ামী লীগের জন্য হয়েছে, জাসদের জন্য হয় নাই তো। 2024-এর অর্জন যদি নষ্ট হয় তাহলে এইটা হবে এখন যারা ক্ষমতা আছে তাদের জন্য। এই জন্য উপদেষ্টাদের ধরি। আমরা খুব বেশি সমালোচনা করি না, নেহাত মায়া করে করতে পারতাম, মেলা সমালোচনা করতে পারতাম, মেলা নিউজ আসে, মেলা খবর আসে, কিছু বলি না। খুব নির্মম সমালোচনা করতে পারতাম, এমনকি প্রফেসর ইউনূসের সমালোচনা করতে পারতাম, উঠতে বসতে করি না। দেখাবো, একটা স্যাম্পল দেখাবো, স্যাম্পল দিয়ে দেখাই। এই যে প্রফেসর ইউনূস 17 নভেম্বর বলছে এই 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে। ঠিক তার 2 দিন পরে অর্থ উপদেষ্টা কি কইছে দেখেন, কইছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ। মানে 2 দিন আগে প্রফেসর ইউনূস কি বলিছে সেটা ঘুরে গেছে ভুলে। কার কথা ঠিক তাইলে? প্রফেসর ইউনূসের নাকি অর্থ উপদেষ্টা? প্রফেসর ইউনূসের বক্তৃতার ওই পার্টটা তো অর্থ মন্ত্রণালয় থেকে লেখা হয়ে আসবে, তাই না? তার মানে প্রফেসর ইউনূস হয় অর্থ মন্ত্রণালয় থেকে নেয়নি লেখাটা, অথবা অর্থ উপদেষ্টা শুনেইনি প্রফেসর ইউনূস কি বলছে। এই সরকারের ব্যর্থতার জন্য আগে হাসিনার টেলিফোন ফাঁস হইতো, এখন জমায়েতে বক্তৃতা দিচ্ছে। আমরা বলছিলাম হাসিনা পরিবারকে দৌড়ের উপরে রাখতে হবে। পুতুলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দাও চিঠি ড্রাফট করে দিছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়, 17 পৃষ্ঠার চিঠি, কিচ্ছু করে নাই। কাজ তো করে দিছি, ধরে ধরে কি কি লিখতে হবে। মনিরুল ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা বইলা, আর মনিরুলকে তো ইন্টারপোল দিয়ে ধরে আনা উচিত। আপনাদের আশেপাশে বুক ফলে আওয়ামী লীগারদের ঘুরতে দেখতেছেন না? এই যে আয়না ঘর হয়েছে, বাসারের ইয়েতে আয়না ঘর বাড়িয়েছে না, ইকোনমিস্টে নিউজ হয়েছে, আমাদের আয়না ঘরের নিউজ কোথায়? সেজন্য বলার চান্স পায় আয়না ঘর নাকি নাই, দেখেছেন? তাহলে এটা কে করবে? যারা ক্ষমতা আছে তারাই তো। এগুলো ইলিয়াসদের জন্য হয়েছে। সবাই আসিফ নজরুলের পিস বাতাইতে চলে এসছে দল বেঙ্গা, ইলিয়াসরে ধরো, এখন ইলিয়াসরে ধরো, কথা কিছু কওয়া যাবে না আসিফ নজরুলের। ক্ষমতা সবসময় প্রশ্নের মুখে থাকবে, সমালোচনা হবে, কঠোর নির্মম সমালোচনা হবে, সেটাই সভ্য দুনিয়ার নিয়ম। প্রফেসর ইউনূসের সরকার হাসিনার সরকার না যে সমালোচনা নিতে পারবে না। আসিফ নজরুল মিটিংয়ে যাইয়া কয়েকদিন আগে কইছে কারে যেন জাতির পিতা ঘোষণা দিতে হবে। হঠাৎ করে মনির বললো কি, একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না, বলো আসিফ ভাই আমার মনে হয় তারে এই জাতির পিতা বানায় দিলে না দেওয়া পর্যন্ত সে থামবে না। মানে তারে জাতির পিতা না বানা দেওয়া পর্যন্ত সে থামবে না, অথবা তারে জাতির পিতা বানা দিলে বলতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতির পিতা মানে নতুন জাতির পিতা। হ্যাঁ, আসিফ নজরুল মুখ সামলে কথা বলবেন। আবার কইছে কারে উদ্দেশ্য কইরা, কোটা সংস্কার আন্দোলনকে কে জানা কইছিল আতাতের আন্দোলন। কেউ কেউ বলে দেখবেন যে কেন বিপ্লবী সরকার হলো না, কেন শহীদ মিনারে আমরা শপথ দিলাম না, কেন সাংবিধানিক পথে গেলাম। ফর গড সেক আপনাদেরকে কিছু রিমাইন্ড করে দিই, তাদেরই কেউ কেউ যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয় বলেছিল এটা আতাতের আন্দোলন, সাধারণ আন্দোলন, বলেছিল না? বলেছিল। সবাই হাততালি দিচ্ছে, হাসাহাসি করিচ্ছে, দেখেছেন? আমি খুঁজতে লাগলাম কে কইছে, কারে কারে আসিফ নজরুল কইলো, খুঁজে খুঁজে পাইলাম খালিদ মহিউদ্দিনের সাথে টক শো। শুনেন, এখন আওয়ামী লীগ যে এরকম সরকার 15 বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতায় আছে, তাদের সামনে ডিল করার মতো আরো অনেক বিষয় আছে তাদের। তো আপনার কাছে কি মনে হয় যে তারা যদি সরকারের মানে আইন আদালতের কাঁধে বন্দুক রেখেও এটা করতে চায়, এটা কেন করবে? মানে কোটা ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের জন্য চালু করে সরকার আসলে কি গেইন করবে বা কি গেইন করতে চায়? আমরা তো এরকম অনেক সময় শুনি যে বিএনপি সবচেয়ে বড় মুক্তিযোদ্ধাদের দল, আমরা এরকম শুনি মুক্তিযোদ্ধারাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা শুনি বামদের মধ্যেও অনেক বড় বড় মুক্তিযোদ্ধা রয়েছে। তো এটা কইরা আসলে সরকার কি মানে অর্জন করবে? সরকার যদি চায়, আমরা যেরকম মেকানিজমের কথা শুনি, সরকার তো যাকে খুশি তাকে চাকরি দিতে পারে আসলে, মানে নানা রকম মেকানিজম করে। না, আমি আপনাকে বলি, আমার কাছে মনে হয়েছে সরকারের মধ্যে, সরকার মানে তো আর শুধু আমাদের প্রধানমন্ত্রী না, সরকারের মধ্যেও তো আমরা দেখেছি এমন কোনো এলিমেন্ট আছে যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে হলেও চাকরি পেতে উৎসাহী। ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু একটা বাণিজ্যও তো আছে, দেশে আছে না? তো এই বাণিজ্যের লোকগুলোকে মারা গেছে, এটা তো সরকারের মধ্যে আছে, ঠিক না? 62,000 ভুয়া মুক্তিযোদ্ধা আছে, এই সার্টিফিকেট একটা বাণিজ্য আছে না? সরকারের মধ্যে একটা কোটারি অংশ আছে যারা ছাত্রলীগ বা যুবলীগকে বা তার কর্মীকে চাকরি দিতে চায়, মুক্তিযুদ্ধের কোটা দিয়ে থাকতে পারে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি একটু, আমার কাছে মনে হচ্ছে একটু জেদ করে বাতিল করেছিলেন, সেই জন্য মানে হয়তো উনি অন্য কোনোভাবে, মানে উনি অসন্তুষ্ট না, এটা অন্য কোনোভাবে রিফ্লেক্টেড হতে পারে যদি আপনার অ্যাটর্নি জেনারেল অফিস খুব স্ট্রংলি এটা পার্সু না করে, হতে পারে।
আর 3 নাম্বার হচ্ছে আপনি যেটা বলেন সরকার এটা কি করবে, আমার কাছে মনে হয় কি ধরেন এটা একদম একটা সত্যি কিনা আমি জানি না, এমনি ধারণা, যখন এখানে ভারতকে যেভাবে আপনার রেল করিডোর দেওয়া হয়েছে এটা নিয়ে খুব একটা শোরগোলের মতো অবস্থা তৈরি হয়েছিল। এখন পুরা যুব সমাজের মনোযোগ তো অন্যদিকে নিয়ে যাওয়া যায় সমস্ত ইস্যু টুনে, বিকজ এটা হচ্ছে তাদের চাকরির ইস্যু, এটা তাদের সবচেয়ে বড় ইমিডিয়েট ইস্যু হতে পারে। এখন আমাদের সরকারগুলোর মধ্যে স্বচ্ছতা নাই। কাজী নজরুল সেম সাইড হয়ে গেল না, আন্দোলনে অবদান আর স্টেকের প্রশ্ন তুললেন না। মেহরবানি কইরা যারা ক্ষমতা আছেন তারা ধরলে কলে ছুটতে পারবেন না, একেবারে কচ্ছপের মতো কামড় দিয়ে ধরবো। বাঙ্গু এলিট আপনাদের সাথে থাকতে পারে, কিন্তু আপামর সাধারণ মানুষ, সব হারানো মানুষ, দরিদ্র মানুষ, এরা ইলিয়াস আর পিনাকির সাথে আছে। পিনাকি আর ইলিয়াস তাদের কথা বলে। যদি সাধারণ মানুষের সাথে থাকতে চান হাঙ্গের পিছে লাগবেন না, হ্যাঁ বরাবর করিয়া দেব। কিন্তু যাই হোক, আমি অনেকদিন শহীদদের গল্প বলি না, আজ এক শহীদের গল্প বলবো। জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল। তিনি পানি খাওয়ালেন ঠিকই, কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে। রাখির 2 বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবনযাপন করছেন। নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে রাখি আহাজারি করছিলেন। তার কথাগুলো শোনেন। রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবেন আসিফ নজরুল? আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে? কে নেবে 2 বছরের সন্তানের দায়িত্ব? রাখির গল্প কোথাও ছাপা হয়নি। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় একটু সান্ত্বনা দিতে, একটু কথা বলতে। আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি, সাহায্য করি সাধ্যমতো, পুনর্বাসনের চেষ্টা করি, আহতদের সাথে কথা বলি, তাদের চিকিৎসার চেষ্টা করি, এমনকি দেশের বাইরে নিয়ে যেয়ে। রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন। এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব, নিজে করব। যদি না পারি ভিক্ষা করব, আপনাদের কাছে চাইব। যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব। রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাবো না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে। আমরা নাকি 2 পয়সার ইউটিউবার, ভিউ বেচে খাই। আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি। আমাদের এই লড়াইয়ে, এই আন্দোলনে কোনো ভূমিকাই নাকি নাই। আমরা তেজপাতা, হরিদাস পাল, সবই হয়তো ঠিক, তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত, সেই সমাজের নিচতলার মানুষের একজন, যাদের মুখে হাসি নাই, চোখের কান্নাও গেছে শুকিয়ে, যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না, যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না। আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে, আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায়। আমরা জানি আমরা কখনোই ক্ষমতার প্রিয় হব না। আমাদের জায়গা মজলুমের অন্তর হলেই আমাদের কাজ সার্থক, আমাদের জীবন সার্থক। ইনকিলাব জিন্দাবাদ। সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম নিম্ন আদালতে পুলিশদের গালিগালাজ করছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে। হাসিনার কসাই হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশকে প্রকাশ্য হুমকি দিচ্ছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে একসময়। জিয়াউল হাসান পুলিশকে দেখলেই বলেন, আবার আমরা ক্ষমতা পাবো, তখন তোমরা কোথায় যাবে? আজ রবিবার এমন আরেকটি ঘটনার সাক্ষী হলো জাতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজাজ হারালেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। বারবার মাথা থেকে হেলমেট ফেলে দেন তিনি, রাগে গজগজ করে কি যেন বলতেও থাকেন। এদিকে ট্রাইব্যুনালে হাসিনার জোট সঙ্গী রাশেদ খান মেননকে দেখে হাসানুল হক ইনু বলেন, দিন আমাদেরও আসবে। এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও সাংবাদিকদের বলেন, পুলিশের সাথে বাজে আচরণ করছেন শাহজাহান খান, ইনু সহ হাসিনার সহযোগীরা। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হাসিনার এসব কসাইদের দম্ভের উৎস কি? যে কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। এর উত্তর হতে পারে হয়তো তারা সাম্প্রতিক ঝটিকা মিছিল ও ভারতের চক্রান্তে আসার আলো দেখছেন। তবে এজন্য প্রশাসনও কম দায়ী নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রশাসন সুযোগ না দিলে তারা এমন উদ্ধত আচরণ করার সাহস পেত না। কারা সূত্র জানায়, কারাগারেও জামাই আদরে থাকছেন হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও শাহজাহান খান। অভিযোগ উঠেছে, কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরামায়েশে রাখার ব্যবস্থা করছেন। জেল কোড ভেঙে আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে।
বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায়। যদিও এ ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরও অনেক অভিযোগ। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।